হাই, আমি রক্তিম। আজকে আমার নবপত্রিকার র্যাপ আপ ভিডিও। এতদিন অবধি আমি যা যা পড়লাম নবপত্রিকার, সেটাকে র্যাপ আপ করবো। সব শেষে আমার নবপত্রিকার চয়েসটা জানাবো। এখানে একটা কথা বলি, আমি যে চয়েসটা জানাবো সেটা সম্পূর্ণ আমার মনের ডায়েরির একটা ছেঁড়া পাতা। এটার সঙ্গে এগ্রিমেন্ট থাকবে আপনাদের, ডিসএগ্রিমেন্ট থাকবে আপনাদের, কিন্তু এটা এরকমই। আর আমি এরপরে আরো অনেক গল্প পড়েছি, ছোট গল্প, বড় গল্প। সেগুলো মোটামুটি খারাপও যে লেগেছে এরকম নয়, কিন্তু সবগুলো নিয়ে আর হয়তো কথা বলা সম্ভব নয়। যেমন একটু মেনশন করে দিই, প্রেমের গল্পের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যিনি খুব ভালো লেখেন এবং প্রেমের গল্পের বিভিন্ন ডাইমেনশন যার গল্পে উঠে আসে, অর্পিতা সরকারের লেখাটা ভালো লেগেছে। শঙ্কর চ্যাটার্জির একটা কাইন্ড অফ অলৌকিক বই টাইপের কিছু একটা ভালো লেগেছে। এছাড়া কিছু আর্টিকেল ভালো লেগেছে, রজত পালের আর্টিকেল, কাজল ভট্টাচার্যের আর্টিকেল, এগুলো ভালো লেগেছে। কিন্তু আমার যে নবপত্রিকার চয়েস সেটা প্রাইমারিলি উপন্যাস, উপন্যাসিকা এবং একটা প্রবন্ধকে আমি জায়গা দিয়েছি। কেন দিয়েছি সেটা বলার সময় আপনাদেরকে ব্যাখ্যা করব। আর এখানে যে নতুন গল্পগুলোর নাম আমি বলবো, অর্থাৎ যেগুলো আগে বলিনি সেগুলো আপলোড করে একটু একটু বলেও দেবো গল্পটা কি বা এরকম এই সমস্ত কিছু। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফর দ্য লাস্ট টাইম নবপত্রিকা 1431 একবার দেখিয়ে দিই। ফ্রন্ট পেজ গ্লসি, খুব সুন্দর, স্পাইনে দাম লেখা আছে 250 টাকা, ব্যাক সাইড এরকম। আর সেভাবে দেখাবার কিছু নেই। পুজো বার্ষিকীতে যেরকম অনেক হেডপিস থাকে এখানেও রয়েছে। আর পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো, সামনা থেকে এরকম দেখতে, পুজো বার্ষিকীর রেসপেক্টে যথেষ্টই ভালো। তো মোটামুটি এটাই নবপত্রিকাকে দেখানোর। এরপরে আমি ছোট গল্পগুলো আরো পড়বো, যেগুলো বাকি আছে সেগুলোও পড়বো। সেগুলো নিয়ে ভিডিও বানাতে পারি, কিন্তু সেটা হয়তো ইমিডিয়েট আর হবে না। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার নবপত্রিকা চয়েসে। তো নবপত্রিকা চয়েসের প্রথমেই তৃতীয় স্থানে যারা রয়েছে, প্রত্যেকটা স্থানে একাধিক গল্প রয়েছে বা উপন্যাস রয়েছে। আমি বলেছিলাম তৃতীয় স্থানে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম যেটা কথা বলবো সেটা ইন্ডিভিজুয়াল রিভিউতে আমি বলেছিলাম যে ব্যাটে বলে কানেক্ট হয়েছে, রোহিত শর্মার মতো ব্যাটিং হয়েছে, শুভব্রত বসু, নীল রক্তের ধারা। এটা সিপাহী বিদ্রোহের ওপর বেশ করে একটা ঐতিহাসিক উপন্যাসিকা বা বড় গল্প বলা যেতে পারে, যা সাইজ আছে এবং এর মধ্যে যে একটা রনেস রয়েছে সেটা আমার ভালো লেগেছিল। এরপরে আরো একটা ঐতিহাসিক লেখাকে আমি জায়গা দিয়েছি, সেটা হচ্ছে কয়েদে মহব্বত, দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় স্থানে এটাও জায়গা পেয়েছে। কারণ লেখার যে প্যাটার্ন, ভাষা, অ্যারাবিক বা ফার্সি এগুলোকে মিশিয়ে ঐতিহাসিক যে ফ্লেভারটা দেবদত্তা ম্যাডাম তৈরি করতে পেরেছেন এবং যে কনফ্লিক্ট উনি তৈরি করতে পেরেছেন, রোমান্টিক কনফ্লিক্ট, প্রেম এবং তার মাঝখানে এক ভিলেনের অবতীর্ণ হয়ে যাওয়া, যেটা যথেষ্ট মন কেড়েছে। আপনারা অনেকেই হয়তো পড়েছেন, আপনাদের কেমন লেগেছে ওই উপন্যাসটা আমাকে জানাতে পারেন কমেন্ট করে। আমার তো দারুণ লেগেছে। এরপরে আমি একটা প্রবন্ধকে টপ 3-তে জায়গা দিয়েছি এবং টপ 3 তৃতীয় পজিশনের শেষ লেখা ওটাই। সচরাচর প্রবন্ধকে আমি টপ 3-তে জায়গা দিই না, কিন্তু এটাকে আমি জায়গা দিয়েছি। কেন দিয়েছি সেটা বলছি, তার আগে একবার আপনাদেরকে প্রবন্ধের কভারটা আপনাদেরকে দেখিয়ে দিই বা হেডপিসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা কাজল ভট্টাচার্যের এই প্রবন্ধটা নাৎসি জার্মানির ওপর বেস করা একটা প্রবন্ধ। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর নাৎসিদের বিভিন্ন নেতাদেরকে ধরে ধরে বিভিন্ন জায়গায় শাস্তি দেওয়ার একটা প্রসেস চলছিল। এখানে ওরকমই এক নেতা বা নেত্রীকে শাস্তি দেওয়ার একটা ডেসক্রিপশন দেওয়া রয়েছে এবং কোর্ট প্রসিডিং এর মাধ্যমে তিনি কিভাবে শাস্তি পেলেন, এক সাংবাদিক কিভাবে তার খোঁজ পেল, তিনি অন্য নামে অন্য জায়গায় লুকিয়েছিলেন, এই সমস্ত কিছু নিয়েই এই প্রবন্ধটা। কিন্তু প্রবন্ধ লেখার যে গতানুগতিক স্টাইল, এটাকে কার্যত কাজল ভট্টাচার্য ভেঙে চুরে দিয়েছেন। প্রবন্ধ পড়তে পড়তে মনে হচ্ছে ফিকশন। আমি আবারও দেখছিলাম সূচিপত্রে এসে, এটা কি প্রবন্ধ সেকশনে আছে নাকি ফিকশনে রয়েছে, গল্পে রয়েছে, দেখলাম না এটা প্রবন্ধতেই রয়েছে। তখন আমি বুঝলাম তিনি প্রবন্ধকে লিখেছেন একটা অন্য কায়দায়, যেখানে ডায়ালগস রয়েছে। সচরাচর প্রবন্ধ ওইভাবে লেখা হয় না, নন ফিকশন ওইভাবে লেখা হয় না। তাই যে স্টিরিওটাইপ, প্রবন্ধ লেখার যে স্টিরিওটাইপ, সেটাকে কার্যত উড়িয়ে দিয়ে, নস্যাৎ করে দিয়ে নিজের একটা ইউনিক স্টাইল তৈরি করা এবং অ্যাট দ্য সেম টাইম সেটা পাঠকের ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। নাৎসি জার্মানি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা আমার একটা ইন্টারেস্টের জায়গা। অ্যালায়েড, অ্যাক্সিস, এগুলো একটা ইন্টারেস্টের জায়গা আমার ছিলই। তো এই সমস্ত কিছু এক জায়গায় মিলেছে এবং ওনার লেখার যে স্টাইল সেটা এত ইউনিক, সেটা আমার অত্যন্ত ভালো লেগেছে এবং যে কারণে কার্যত একটা প্রবন্ধকে কিন্তু আমি আমার টপ 3-র 3 নম্বর পজিশনে
জায়গা দিয়েছি, মানে তৃতীয় স্থানে জায়গা দিয়েছি। তৃতীয় স্থানে 3টে লেখা রয়েছে, তার মধ্যে এটা একটা। এরপর আমি চলে যাব দ্বিতীয় স্থানে। দ্বিতীয় স্থানের প্রথম যে লেখাটা, সেটা আবারও একটা উপন্যাস, অন্তর্ধানের নেপথ্যে, দীপান্বিতা রায়। আমি খাতায় নোট করে এনেছি, সেটা দেখে বলছি। এই উপন্যাসটায় আমি যখন রিভিউ করেছিলাম তখনও বলেছিলাম একজন মিসিং হয়ে যাওয়া নিয়ে, যেটা নাম শুনে বোঝা যাচ্ছে। এবং এটার পজিটিভ দিক হচ্ছে এই থ্রিলারে একটা পজিটিভ ইঙ্গিত রয়েছে, এবং এই থ্রিলারে 3টে কাল রয়েছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই 3টে কাল রয়েছে, থ্রিলারটা মুভ করেছে এই 3টে সময়। এই জন্যই এই থ্রিলারটা, এবং লেখার কায়দাও ভালো, সব মিলে ঝুলে এটাকে আমার ভালো লেগেছে, এবং এটাকে টপ 3তে জায়গা দিয়েছি। লক্ষ্য করে দেখবেন, একটা দুটো বাদ দিয়ে নবপত্রিকার বেশিরভাগ উপন্যাস এবং উপন্যাসিকাই আমার টপ 3তে জায়গা পেয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে এদের প্রায় 85 to 95% লেখা ভালো। পার্সেন্টেজ আমি ক্যালকুলেট করিনি, আপনারা চাইলে করতে পারেন। এরপরের দ্বিতীয় স্থানের আরো একটা লেখা, সেটা হচ্ছে আতঙ্কের নাম কালো চিঠি, অনন্যা দাস। এটাও ভালো, আগাথা ক্রিস্টি স্টাইল, বিদেশি প্লটে লেখা গল্প, এবং এই উপন্যাসে মাল্টিপল কনফ্লিক্ট রয়েছে, এবং এই মাল্টিপল কনফ্লিক্ট থাকার জন্য এটা দারুণভাবে ফুটে উঠেছে। বহু চরিত্র রয়েছে, এবং সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এত কিছু থাকার পরেও এটা কখনো ঘেটে যায়নি। কারণ অনেক সময় অনেক লেখা আমি দেখেছি খাপছাড়া লাগে। এই পুজোবার্ষিকীতে আমি পড়েছি অন্য একটা পুজোবার্ষিকী বা কোথাও একটা লেখা প্রচন্ড খাপছাড়া, আমি বুঝে উঠতে পারছি না সেই লেখাটা কি করে একটা পুজোবার্ষিকীতে জায়গা পেলো। যাই হোক, সেটা পেয়েছি, কিন্তু এটা খাপছাড়া নয়। কারণ প্লট বড় হলেই যে আপনাকে খাপছাড়া হতে হবে এরকমটা কিন্তু সবসময় নয়। এই লেখাটা হচ্ছে তার একটা বড় উদাহরণ। এরপরে একমাত্র মেডিকেল থ্রিলার এখন অব্দি আমি যা পড়েছি, সবই পড়া হয়ে গেছে, 2একটা ছোট গল্প বাদ দিয়ে, সুখের শহরে আজ দারুণ অসুখ, পল্লব বসু। ভালো লেখা হয়েছে মেডিকেল থ্রিলার হিসাবে। মেডিকেল থ্রিলারের সব রকম অ্যাট্রিবিউট বজায় রেখে থ্রিলার তৈরি করতে পেরেছেন পল্লব স্যার, ভালো লেগেছে। এটা দ্বিতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানের শেষ যে লেখাটা, এটা হচ্ছে সোমনাথ সেনগুপ্তর লেখা অসম ডায়েরি 2, ওনার বৈশালী ইউসি সিরিজের একটা থ্রিলার। এবং থ্রিলারকে থ্রিলারীয় প্যাটার্নে না বলে একটা মানবিক স্টাইলে বলা, এটা এই সিরিজের অন্যতম বড় দিক। এখানেও তাই রয়েছে। এবং থ্রিলার নিয়ে লেখা হচ্ছে খুব বেশি ওয়ারিড ছিলেন না। তিনি একটা গল্প বলতে চেয়েছিলেন, তিনি একটা প্লট তৈরি করতে চেয়েছিলেন, তিনি পাতায় পাতায় খুন, অস্থিরতা, এই ব্যাপারটার থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি থ্রিলারও তৈরি করতে পেরেছেন। এইটা কিন্তু এই লেখাটার মূল আকর্ষণের জায়গা। কারণ থ্রিলার তো অনেক রয়েছে, ইনফ্যাক্ট এখানেই আমি অনেকগুলো থ্রিলারের নাম করলাম, কিন্তু প্রত্যেকের থেকে বেশ বিভিন্ন দিক থেকে কিন্তু আলাদা। ইভেন যে দুটো ঐতিহাসিকের নাম করেছি, সুব্রত বসু এবং দেবদত্তা বন্দ্যোপাধ্যায়, সেগুলোরও আপনি যদি লেখার প্যাটার্নের দিক থেকে বলেন, সাবজেক্টের দিক থেকে বলেন এবং ন্যারেটিভের দিক থেকে বলেন, দুটোর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। এবার হচ্ছে প্রথম যে লেখাটার নাম আমি করব, মানে প্রথম স্থানে দুটো লেখা রয়েছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে আক্রোশ দীপচক্র। তার কারণ গোয়েন্দা গল্পের যে প্যারাডাইম শিফট হচ্ছে, গোয়েন্দা গল্পকে নতুন কায়দায় লেখা, বৈঠকে কায়দা থেকে বের করে এনে পুলিশ প্রসেসে আনা, যেটা সংখ্যায় অনেক কম, এবং পুলিশ প্রসেসের কারেক্টনেস সেই জায়গাটাকে মেনটেন করা এই লেখকের লেখার মধ্যে পাওয়া যায়। তার সাথে অবশ্যই এবারে জুড়েছে সাহিত্য গুণ, এবং কলকাতা পুলিশ জুরিসডিকশনের একটা এরিয়াতে এত সাহিত্য গুণে সমৃদ্ধ একটা লেখা উপহার দিয়েছেন উনি, খুবই ভালো লেগেছে। এবং বেশ সুদীর্ঘ একটা উপন্যাস, এবং দারুণভাবে উনি লিখেছেন। এবং ইনফরমেশনের যে এক্সচেঞ্জ, মূল যে ক্রিমিনাল তাকে প্রথম থেকে অ্যাপিয়ার করিয়ে, এবং পাঠককে সুযোগ দেওয়া যে তোমার যদি বুদ্ধি থাকে বুঝে নাও, এই যে কায়দাটায় উনি গেছেন, এই কায়দাটা খুব আকর্ষণ করেছে। এবং মূল ক্রিমিনাল ডিসক্লোজ হয়েছে লাস্ট পেজের লাস্ট প্যারাগ্রাফে, অথচ ইনফরমেশন কিন্তু প্রথম 2-3 পেজের মধ্যেই চলে এসছে। এই পুরো ব্যাপারটার জন্য এই উপন্যাসটাকে আমি প্রথম স্থানে জায়গা দিয়েছি। এইবার প্রথম স্থানের শেষ লেখা এবং ভিডিওর একদম শেষ জায়গায় আমি চলে এসেছি। এবং এই লেখাটা নিয়ে আমি এর আগে কখনো কোথাও কথা বলিনি, এবং আজকে বলবো ভেবেও আমি ঠিক করলাম বলার আর খুব বেশি দরকার নেই। কারণ what needs to be discussed probably been discussed, and what needs to be said probably been said about this. কারণ আমি দেখছি সোশ্যাল মিডিয়ায়, এছাড়া অনেক জায়গায়, যে বিখ্যাত মানুষজন বলছেন আমি আমার এটা বন্ধক রাখতে পারি এরকম একটা লেখার জন্য। কেউ বলছেন ভগবান মা সরস্বতী আমাকে এরকম একটা মানে অ্যাবিলিটি দাও যে আমি একটা এরকম লেখা লিখতে পারি, অ্যান্ড দোজ অল আর ট্রু।
অ্যান্ড ভেরি মাচ রেলিভেন্ট। তো আমার মনে হয়েছে যে এটা নিয়ে আর নতুন করে প্রশংসা করে আমি নতুন কোনো ভ্যালু অ্যাডিশন করতে পারবো না। আর ভ্যালু অ্যাডিশন না করতে পারলে শুধুমাত্র ক্যামেরা অন করে আজে বাজে বক বক করে আমার কোনো লাভ নেই। কারণ এটা নিয়ে যদি আমি আবার প্রশংসা করি তাহলে অলমোস্ট সেন্টেন্সগুলো দাঁড়াবে এরকম যে সচিন টেন্ডুলকর খুব বড় একজন ক্রিকেটার আর অমিতাভ বচ্চন খুব বড় একজন অ্যাক্টর। এভরিবডি নোজ দ্যাট। আমি আর কি ভ্যালু অ্যাডিশন করলাম? তাই এটা নিয়ে আমি আর কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি। যেটা আমার পক্ষে করা সম্ভব সেটা হচ্ছে নবপত্রিকার চয়েসের প্রথম স্থানের একদম শেষ নামটা হচ্ছে এই লেখা জ্যোতি চামারনের ইতিবৃত্ত, দেবজ্যোতি ভট্টাচার্য। ব্রিলিয়ান্ট, আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং। কোনো অ্যাডজেক্টিভ ইজ নট সাফিসিয়েন্ট এটার জন্য। এত ভালো লেখা, এত পজিটিভ লেখা এবং এত সুন্দর লেখা আমার খুব ভালো লেগেছে। আপনারা অনেকেই জানেন যে আমি অনেক সময় স্পোর্টস নিয়ে কথা বলি, তার কারণ স্পোর্টস হচ্ছে একটা মানুষের জীবনের একটা মিনিয়েচার, একটা স্পোর্টসম্যানের কেরিয়ার। রজার ফেডারার ধরুন বা যে কেউ, মেসি টেসি, এদের সকলের। তো এইখানে ওরকম একটা মিনিয়েচার আপনি পাবেন, জীবনের একটা বৃত্ত কমপ্লিট হওয়া পাবেন, যেখানে আপস থাকবে, ডাউনস থাকবে, কিন্তু সব শেষে গিয়ে সবটা ঠিক হয়ে যাবে। এবং খুব সুন্দর একটা লেখা, অত্যন্ত ভালো লেখা, দুর্ধর্ষ লেখা। এর বাইরে আর খুব একটা কিছু বলার নেই। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। টাটা।